नमस्कार बंधुरा अद्भुत अथच बास्तवेर आरो एकटी नतून एपिसोडे आपनादेर सबाइके स्वागत जानाच्छि। आमि सुशोभन। आज आमरा एमन एकटा विषय निये आलोचना करब जा आमादेर चोखेर सामनेई घटছে, किन्तु हयतो आमरा एर गभीरताटा ठीक बुझते पारछि ना। किन्तु विश्व राजनीतिर दाबा खेलार छकटा सम्पूर्ण उल्टे जाच्छे। जे चीनके एकदिन आगामीर विश्वशक्ति बोले मने करा हच्छिलो, आज सेई चीनेर पायेर तलार माटी सरे जाच्छे। एकदिके आमेरिका, अन्यदिके आफ्रिका, सबाई जेन एकसाथे चीनेर बिरुद्धे आदाख जल खेये लेगेছে। किन्तु केन, हठात् कि एमन हलो जे गोटा विश्व चीनेर बिरुद्धे एकजोट हच्छे? आर एई विशाल जिओपलिटिकल नाटकेर मध्ये भारतेर भूमिका ठीक कोथाय? बंधुरा, आज आमि आपनादेर जे काहिनी शोनाते चलेछि ता कोनो साधारण खबर नय। एटा हलो बर्तमान शताब्दीर सबचेये बड़ कौशलगत परिवर्तनेर काहिनी, जेखाने भारत एक अभावनीय चाल चेले गोटा विश्वके चमके दिएছে। ताई शेष पर्यन्त आमार साथे थाकुन, कारण आजकेर एई आलोचना आपनार चिंतार जगतके नाड़िये दिते बाध्य। बंधुरा, चलुन प्रथमे आमेरिकार दिके ताकाई। डोनाल्ड ट्राम्पेर समय थेके जे चीन बिरोधी हावा बইতে शुरू करेছিল ता এখন एक भयंकर झड़े परिणत হয়েছে। আমেরিকা এখন আর শুধু চীনের তৈরি পণ্যের উপর শুল্ক বসাচ্ছে না, তারা চীনের প্রভাবকে শিকড় থেকে উপড়ে ফেলার জন্য এক সর্বাত্মক অভিযান শুরু করেছে। এর সবচেয়ে বড় শিকার হচ্ছে আমেরিকায় থাকা চীনা নাগরিকরা, এমনকি ছাত্রছাত্রীরাও। আপনারা হয়তো ভাবছেন ছাত্রদের আবার কিসের ভয়, কিন্তু এখানেই আসল রহস্য। আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই বারবার সতর্ক করেছে যে চীনের ছাত্রছাত্রীরা শুধু পড়তে আসে না, তাদের মধ্যে অনেকেই চীনের কমিউনিস্ট পার্টি বা সিসিপির এজেন্ট হিসেবে কাজ করে। তারা আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো থেকে অত্যাধুনিক টেকনোলজি এবং গবেষণার তথ্য চুরি করে চীনে পাচার করে। এই ঘটনাকে বলা হয় টেকনোলজিক্যাল এসপিওনেজ। চীনের 1000 ট্যালেন্ট প্রোগ্রামের মাধ্যমে তারা বিদেশের সেরা মস্তিষ্কগুলোকে নিজেদের দেশে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমেরিকা এই বিপদটা বুঝতে পেরেছে, তাই এখন শুধু অবৈধ অভিবাসী নয়, বৈধ ভিসা থাকা সত্ত্বেও চীনা ছাত্রদের ভিসা বাতিল করে তাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। আমেরিকার নামকরা বিশ্ববিদ্যালয়গুলো থেকে তাদের বের করে দেওয়া হচ্ছে, তাদের গবেষণা বন্ধ করে দেওয়া হচ্ছে। এক কথায় আমেরিকা তার ঘরের ভেতর থেকে চীনের প্রভাবকে সম্পূর্ণ মুছে ফেলতে চাইছে। চীন এতদিন যে জ্ঞান এবং প্রযুক্তি চুরি করে নিজেদের শক্তিশালী করছিল, আমেরিকা সেই সাপ্লাই লাইনটাই কেটে দিচ্ছে। এবার চলুন আমেরিকার থেকে হাজার হাজার মাইল দূরে আফ্রিকার মহাদেশে। এই সেই আফ্রিকা যাকে চীন তাদের দ্বিতীয় বাড়ি বানিয়ে ফেলেছিল। বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ, বিশাল পরিকাঠামো নির্মাণ, খনিজ সম্পদ আহরণ। চীনের কাছে আফ্রিকা ছিল এক অফুরন্ত সম্পদের ভাণ্ডার এবং একটি বিশাল বাজার। কিন্তু আজ সেই আফ্রিকাই চীনের বিরুদ্ধে জেগে উঠেছে। চীনের এই মডেলকে বলা হয় ডেপ ট্র্যাপ ডিপ্লোমেসি বা ঋণের ফাঁদ। চীন আফ্রিকার গরিব দেশগুলোকে বিশাল অঙ্কের ঋণ দিয়ে রাস্তা, বন্দর, রেল লাইন তৈরি করে দেয়। কিন্তু যখন সেই দেশগুলো ঋণ শোধ করতে পারে না, তখন চীন সেই পরিকাঠামোগুলোকে 99 বছরের জন্য নিজেদের দখলে নিয়ে নেয়। শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরের কথাই ভাবুন। এটা হলো নয়া উপনিবেশবাদের এক জ্বলন্ত উদাহরণ। কিন্তু আফ্রিকার মানুষ এখন আর চুপ করে নেই। তারা দেখছে যে চীনের কোম্পানিগুলো তাদের দেশের খনিজ সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে, পরিবেশকে ধ্বংস করছে। চীনের কারখানাগুলোতে আফ্রিকান শ্রমিকদের সাথে কৃতদাসের মতো আচরণ করা হয়, যেখানে চীনা অফিসাররা 10 গুণ বেশি বেতন পায়। স্থানীয় মানুষদের চাকরি নেই, কিন্তু চীন থেকে হাজার হাজার শ্রমিক উড়িয়ে আনা হচ্ছে। এই বৈষম্য আর শোষণ আফ্রিকার মানুষের মনে আগুন জ্বালিয়ে দিয়েছে। নাইজেরিয়া, জাম্বিয়া, কঙ্গোর মতো দেশগুলোতে চীনের কারখানা জ্বালিয়ে দেওয়া হচ্ছে, চীনা নাগরিকদের উপর হামলা হচ্ছে, ঠিক যেমনটা 2007 সালে ইন্দোনেশিয়াতে হয়েছিল। আফ্রিকার দেশগুলো এখন চীনের সাথে করা চুক্তি বাতিল করছে। তারা বুঝতে পেরেছে যে চীনের বন্ধুত্ব আসলে বন্ধুত্বর মুখোশে এক শোষণ। আর এই পরিবর্তনের পেছনে ভারতেরও একটি বড় ভূমিকা আছে। যখন করোনা মহামারীতে গোটা বিশ্ব বিধ্বস্ত, তখন চীন নিজেদের স্বার্থ দেখেছিল, কিন্তু ভারত ভ্যাকসিন মৈত্রীর মাধ্যমে আফ্রিকার দেশগুলোতে বিনামূল্যে ভ্যাকসিন পাঠিয়েছিল। ভারত প্রমাণ করেছে যে সে একজন সত্যিকারের বন্ধু, কোনো শোষক নয়। এই একটাই পদক্ষেপ আফ্রিকার দেশগুলোর মনে ভারতের জন্য শ্রদ্ধা এবং চীনের জন্য অবিশ্বাস তৈরি করেছে।
বন্ধুরা, এই চীন বিরোধী মনোভাব আজ শুধু আমেরিকা বা আফ্রিকাতেই সীমাবদ্ধ নেই। 38টা দেশ মিলে তৈরি করেছে ইন্টার পার্লামেন্টারি অ্যালায়েন্স অন চায়না বা IPAC। এই জোটের একমাত্র লক্ষ্য হল চীনের বিশ্বব্যাপী প্রভাবকে প্রতিহত করা, অর্থাৎ এটি এখন একটি সমন্বিত বিশ্বব্যাপী আন্দোলন। এর পাশাপাশি চলছে অর্থনৈতিক যুদ্ধ। পশ্চিমা দেশগুলো চীনের ইলেকট্রিক গাড়ির উপর 100% পর্যন্ত শুল্ক বসিয়েছে আর চীনের প্রযুক্তিকে বয়কট করেছে। আর এই শূন্যস্থানে কে প্রবেশ করছে? আমাদের ভারত। আজ ভারত বিশ্বের কাছে চীনের একটা বিকল্প হিসেবে উঠে আসছে। একদিকে গোটা বিশ্ব চীনকে বয়কট করছে আর অন্যদিকে ভারতের অর্থনীতি দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এবার গল্পের সবচেয়ে আকর্ষণীয় অংশে আসা যাক। ভাবুন তো, একটা দেশ যার কাছ থেকে তার রিসোর্সেস এবং মার্কেট দুটোই কেড়ে নেওয়া হচ্ছে, সে কি করবে? তার টিকে থাকার জন্য একটা লাইফলাইন দরকার। আর ঠিক এই সময় ভারত এক অভাবনীয় চাল চেলেছে। যখন সবাই চীনকে একঘরে করছে, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন। শুনে অবাক হচ্ছেন? ভাবছেন যে চীনের সাথে আমাদের সীমান্ত বিরোধ, তাকে কেন ভারত সাহায্য করবে? বন্ধুরা, এটাই হলো মোদিনোমিক্স। এটা সাধারণ অর্থনীতি নয়, এটা হলো ভূরাজনীতির এক মাস্টার স্ট্রোক। ভারত চীনকে বলেছে, তোমাদের কোম্পানিগুলোকে আমাদের দেশে ফ্যাক্টরি বানাতে দাও। আপনারা হয়তো ভাববেন এতে আমাদের কী লাভ? লাভ আছে, এবং সেটা বিশাল লাভ। উদাহরণস্বরূপ হুয়াই কোম্পানির কথা ভাবুন। নিরাপত্তার কারণে আমেরিকা এবং ইউরোপে হুয়াই নিষিদ্ধ। ভারতেও এর 5G নেটওয়ার্ক নিষিদ্ধ। কিন্তু হুয়াইয়ের একটি সস্তা ব্র্যান্ড আছে যার নাম অনার। ভারত সরকার অনারকে ভারতে মোবাইল ফোন তৈরির কারখানা খোলার অনুমতি দিয়েছে। এখানেই আসল খেলাটা শুরু হচ্ছে। ভারত অনারকে স্বাগত জানিয়েছে, কিন্তু কিছু শর্ত দিয়েছে যা চীনের জন্য এক প্রকার ফাঁদ। প্রথম শর্ত, অনারের ফোনে আমেরিকার GPS ব্যবহার করা যাবে না। তার বদলে ভারতের নিজস্ব নেভিগেশন সিস্টেম নেভিক ব্যবহার করতে হবে। ভাবতে পারছেন এর প্রভাব? এর মানে হলো ভারতের মাটিতে তৈরি হওয়া লক্ষ লক্ষ ফোনে ভারতের নিজস্ব প্রযুক্তি থাকবে, যা আমাদের দেশের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় শর্ত, এই ফোনগুলোতে আমেরিকার কোনো অ্যাপ যেমন গুগল, ফেসবুক প্রি ইনস্টলড করা থাকবে না। তার বদলে ভারতের নিজস্ব অ্যাপ প্রি ইনস্টলড করতে হবে। অর্থাৎ বাজারটা হবে চীনের কোম্পানির, কিন্তু তার ভেতরের ইকোসিস্টেম হবে সম্পূর্ণ জাতীয়। চীন এই সমস্ত শর্তে রাজি হয়ে গেছে। কেন? কারণ তাদের কাছে আর কোনো উপায় নেই। টিকে থাকার জন্য তাদের ভারতের বাজার দরকার। ভারত ঠিক চীনের ডেট ট্র্যাপ মডেলটাকে উল্টে দিয়ে চীনকেই ট্রেড ডিপেন্ডেন্সি ট্র্যাপে ফেলেছে। অর্থাৎ চীনকে ভারতের উপর এতটাই নির্ভরশীল করে তোলা হবে যে তারা ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার আগে 10 বার ভাববে। আমার মনে হয় এই কৌশলের ফলে আমাদের যে সীমান্ত বিরোধ, সেটাও সমাধান করা সহজ হবে। যখন আপনার প্রতিপক্ষ অর্থনৈতিকভাবে আপনার উপর নির্ভরশীল, তখন আলোচনার টেবিলে আপনার পাল্লা ভারী থাকে। এটা হলো তলোয়ার দিয়ে নয়, বুদ্ধি দিয়ে যুদ্ধ জেতার কৌশল। বন্ধুরা, এই জোট শুধু অর্থনীতি বা প্রযুক্তির মধ্যে সীমাবদ্ধ নয়, এর প্রভাব আরও অনেক গভীর। ভারত এখন চীনের কাছ থেকে শিখছে কিভাবে পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন থেকে নিজেদের দেশকে রক্ষা করা যায়। চীনে কিন্তু আমেরিকার কোনো সোশ্যাল মিডিয়া চলে না। সেখানে ফেসবুক, ইউটিউব, নেটফ্লিক্স সব নিষিদ্ধ। তাদের নিজস্ব প্ল্যাটফর্ম আছে। এর ফলে তারা নিজেদের দেশের সংস্কৃতি এবং মূল্যবোধকে পশ্চিমা উইকুইজম থেকে বাঁচিয়ে রাখতে পেরেছে। ভারতও এখন সেই পথেই হাঁটছে। মোদিজি বলেছেন, আমাদের নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, নিজস্ব ইমেল, নিজস্ব ক্লাউড সিস্টেম তৈরি করতে হবে। এই যে OTT প্ল্যাটফর্মে আজকাল যা দেখানো হয়, তা আমাদের পারিবারিক কাঠামো, আমাদের মূল্যবোধকে নষ্ট করে দিচ্ছে। তার বিরুদ্ধেও এক প্রকার ডিজিটাল যুদ্ধ শুরু হয়েছে। চীন যেমন তাদের OTT প্ল্যাটফর্ম নিজেদের দেশের গৌরব, সংস্কৃতি এবং মূল্যবোধকে তুলে ধরে, ভারতও এখন সেই দিকে এগোচ্ছে। বলিউডকে মুম্বাই থেকে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের নেতৃত্বে নিয়ে যাওয়ার পরিকল্পনা কিন্তু এরই অংশ। এর উদ্দেশ্য হলো সিনেমার মতো একটি শক্তিশালী মাধ্যমকে বিশেষ কিছু মানুষের নিয়ন্ত্রণ থেকে বের করে এনে জাতীয়তাবাদী এবং ভারতীয় সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে প্রতিষ্ঠা করা। দ্য কাশ্মীর ফাইল, দ্য কেরালা স্টোরি বা আসন্ন বেঙ্গল ফাইলসের মতো সিনেমাগুলো এই পরিবর্তনেরই ইঙ্গিত দেয়। আমরা এক নতুন ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করছি, যেখানে ফোন আমাদের, অ্যাপ আমাদের, কন্টেন্ট আমাদের,
আর দর্শকও আমাদের আর আমেরিকার কোনো কোম্পানির উপর নির্ভরশীল থাকতে হবে না। বন্ধুরা, এই পুরো বিষয়টাকে যদি আমরা আরও বড় প্রেক্ষাপটে দেখি তাহলে বুঝতে পারবো যে এটা শুধু দুটো দেশের জোট নয়, এটা হলো বিশ্বের দুই প্রাচীনতম সভ্যতা ভারত এবং চীনের পুনর্জাগরণ। প্রায় 300 কোটি মানুষের এই জোট পশ্চিমা বিশ্বের আধিপত্যকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে। আমাদের মধ্যে যে সীমান্ত সমস্যাটা রয়েছে সেটা ব্রিটিশদের তৈরি করা একটা ক্ষত। তারা চেয়েছিল আমরা যুগ যুগ ধরে একে অপরের সাথে লড়াই করি, কিন্তু মোদিজির এই কৌশল সেই ক্ষতকে সারিয়ে তোলার এক সুযোগ তৈরি করেছে। এই জোট পশ্চিমা ইন্ডিভিজুয়ালিজমের বিরুদ্ধে ইস্ট কমিউনিটি ভ্যালুকে তুলে ধরবে। এই জোট যৌথ পরিবার, গুরুজনদের প্রতি শ্রদ্ধা, আধ্যাত্মিকতার মতো আমাদের প্রাচীন মূল্যবোধকে আবার প্রতিষ্ঠা করবে। এটা শুধু অর্থনৈতিক বা রাজনৈতিক পরিবর্তন নয়, এটা এক সভ্যতাগত পরিবর্তন বা সিভিলাইজেশন শিফট। বন্ধুরা, আজ আমরা এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। আমাদের চোখের সামনে এক নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হচ্ছে, যার নেতৃত্বে থাকবে প্রাচ্য। ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাতেই হয়, কারণ তার আমেরিকা ফার্স্ট নীতি অজান্তেই ভারত এবং চীনকে কাছাকাছি আসার সুযোগ করে দিয়েছে। তিনি সিলিকন ভ্যালির দাদাগিরি ভাঙতে চেয়েছিলেন, আর তার ফলেই আজ ভারতীয় প্রতিভারা দেশে ফিরে এসে এক নতুন ডিজিটাল ভারত তৈরি করছে। যখন আমি প্রথম এই বিষয়গুলো নিয়ে কথা বলতে শুরু করি তখন অনেকেই আমাকে চীনের দালাল বলেছিল, কিন্তু আজ দেখুন সবাই আমার কথাগুলোই বলছে। সত্যের জয় সর্বদা হয়। মোদিজির নেতৃত্বে ভারত আজ যে পথে হাঁটছে তা আগামী দিনে আমাদের দেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। যে ডিজিটাল দাসত্বের শৃঙ্খলে পশ্চিমারা আমাদের বেঁধে রেখেছিল সেই শৃঙ্খল ভাঙার সময় এসেছে। এই বিপ্লব শুরু হয়ে গেছে, আর এই বিপ্লবের সাক্ষী থাকতে পেরে আমি গর্বিত। আপনাদের কি মনে হয়, ভারত ও চীনের এই নতুন সমীকরণ কি সফল হবে? আপনাদের মতামত আমাকে কমেন্টে অবশ্যই জানান। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অদ্ভুত অথচ বাস্তবের সাথে থাকুন। দেখা হবে পরের এপিসোডে। জয় হিন্দ, জয় ভারত।